সকল চর্চার মধ্যে ওনার উপস্থিত থাকার কথা। আমি তো কবিতা পড়তে পারি না, আবার যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশের বাতাসে ধরিবে না। এর চেয়ে মহান কথা কি থাকতে পারে? মানে এর চেয়ে আমাদের যেই শোষণ শুধু বাংলাদেশে না, পৃথিবীতে নানান দেশে নানান যুগে এখনো হয়, এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ, এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে? তারপর যখন আমি এই ছোট পড়ছিলাম, মনে হতো যে বক্তৃতা করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করলে আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ঝরিবে না। মাহমুদ ভাই জিজ্ঞেস করল, মাহমুদ ভাই এখন কিন্তু শান্ত হয়েছে, শান্তি লাগছে, একটু বোধহয় লাগছে। আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো। আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত লোকজন। আমি আপনাদের অনেস্টলি বলি, আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে। আমি যখন মাহমুদ ভাইকে তাকাই, আমার কিন্তু জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমাকে সাহস নেই, আমি অবশ্যই সাহস। মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশপ্রেমী অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম, কিন্তু মাহমুদ ভাইয়ের নাম দিতেও বলে আমি সন্দেহ করবো না। আমরা সেই সাভারের দুঃস্ব দিনগুলোতে আপনাদের মনে করি আমার রুমে আগুন দেওয়া হয়েছিল, 16 থেকে 20টা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। প্রচন্ড মানে অদ্ভুতই লাগছে যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য কথা বলার জন্য আগুন দিয়ে দিল। তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গেছিলাম, ভাবতাম যে আর কত রিস্ক দেবো, একটু বুঝে চলা শুরু করেছিলাম। সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশের 8 কলাম ভেঙেছিল, 8 কলাম বড় বড় অক্ষরে শাহবাগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি। মানে আমি বিশ্বাস করতে পারি না সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা। আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে, প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। এবং এরপর আমার মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয়, যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল, আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি। আমার মনে হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে ওনাকে সম্মান জানাই। এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছে, আমাদের প্রত্যেক তরুণের জীবনে এটা একটা পাথর হয়ে থাকে। ধন্যবাদ। আমাদের রবীন্দ্রনাথের আরেকটা কবিতা আছে, ছোটদের জন্য লেখা, কিন্তু কি মিনিংফুল কবিতা। উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে, তারা জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে। আর আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে? আমাদের একটা রাত চলে গেছে, আমাদের আরো রাত ভবিষ্যতে আসবে। আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে, তাতে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল, যারা চাপিয়ে দিয়েছিল, আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে। আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন, জিনিসপত্রের দাম হলো কেন। আমি আইনমন্ত্রী, আমার দায়িত্ব হচ্ছে সুবিচার নিশ্চিত করা। সেটা করতে পারি নাকি দেখেন। যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হবো না। যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে, অবশ্যই। আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে, শিল্পীরা রয়েছে, আপনারা শিল্পীরা ভাই রয়েছে, মাম ভাই রয়েছে। আমাদের এখানে আমি কোনো শত্রুতা ভাষাতে বলছি না। আমাদের দেশের সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে, অবিশ্বাস্য মাত্রা চলে গেছে। মাম ভাই নিশ্চয়ই 3 মাসের মধ্যে টের পাচ্ছেন। আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব করালে সেও হিন্দি নাচে তালা করে ডান্স করছে, এমন ভাবে প্রবেশ করিয়েছে। ভারত বাংলাদেশে কোনো জিনিস ফ্রি দেয় না, এতগুলো টিভি কেন ফ্রি দিয়েছে? এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম। তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না, নিজের আত্মপরিচয়, নিজের আত্মমহিমা, নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য।
এই লড়াই মাহমুদ ভাই পত্রিকা অব্যাহত রাখবে, জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে, এটা কামনা করছি। নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে, বাংলা একাডেমিতে বন্ধুরা আছে, সমস্ত ক্ষেত্রে নজরুল চর্চাটা শুরু হবে। এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে। আব্দুল্লাহ সিদ্ধান্ত বলবো না চাকরি দেওয়া না, চাকরি দেওয়ার পরিণতি কি হয় এই শত শত মূর্তি ভাগার মধ্যে তো আপনারা দেখেছেন। চাকরি দেওয়া এটাকে আনন্দময় ভাবে, উপভোগ্য ভাবে, সবার কাছে অংশগ্রহণ ভাবে, সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে। আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে যে দেয়াল লিখন দেখেছি, এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তে নিয়ে যেতে হবে। আমি আর কিছু বলবো না। ভবিষ্যতে মামু ভাই বলছে যে উনি আব্দুল্লাহ সিদ্ধান্ত ভাইয়ের পরে বক্তৃতা দেবেন না, আমি পরে আগে কোনো সময় বক্তৃতা দেবো না, উনি বক্তা চান, আমি শ্রোতার আসন করবো।